তাহলে আমরা করছিলাম কি ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা দেখেছিলাম যে ব্রিটিশ যে রুল ছিল অ্যাকর্ডিং টু ল মেকিং প্রসেস, তাহলে সেটা শুরু হয়েছিল 1773 থেকে শুরু করে 1947। সেটাকে আমরা আবার দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কোম্পানি রুল আর একটা হচ্ছে ক্রাউন রুল। কোম্পানি রুল আমরা দেখেছি যে কোম্পানি রুলের আন্ডারে প্রথম আইন হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773, তারপর পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, তারপর চার্টার্ড অ্যাক্ট 1793, চার্টার্ড অ্যাক্ট 1813, চার্টার্ড অ্যাক্ট 1833, চার্টার্ড অ্যাক্ট 1853। এটা হয়ে গেল কোম্পানি রুলের আন্ডারে। আর যদি আমরা ক্রাউন রুল দেখি তাহলে প্রথমে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, কাউন্সিল অ্যাক্ট 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। ঠিক আছে, এবার তাহলে প্রথম অ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট কেন হলো সেটা আমরা দেখেছি। ঠিক আছে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছিল, সেটাকে বাঁচানোর জন্য ব্রিটিশ গভর্নমেন্ট তোর রেগুলেটিং অ্যাক্ট নিয়ে আসছে, তাই না? তো রেগুলেটিং অ্যাক্টে যখন আমরা ম্যাপটা এঁকে দিই, যদি আমরা ম্যাপটা আঁকি তাহলে 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট আসে, এই রেগুলেটিং অ্যাক্ট আসার আগে ভারতবর্ষে ব্রিটিশদের কতগুলো প্রভিন্স ছিল বা প্রেসিডেন্সি ছিল? কতগুলো প্রেসিডেন্সি ছিল? কতগুলো ছিল? তিনখানা ছিল। একটা হচ্ছে তো বেঙ্গলে, একটা হচ্ছে মাদ্রাসে, আর একটা হচ্ছে বম্বেতে, তাই না? তাহলে যখন 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আসছে, তার আগে ভারতের চেন্নাই ছিল। হ্যাঁ, ঠিক আছে, বম্বে। হ্যাঁ, হ্যাঁ, আগে নাম ম্যাড্রাস ছিল, এখন নাম চেন্নাই হয়েছে। ঠিক আছে, তাহলে রেগুলেটিং অ্যাক্ট 1773 আসার আগে তাহলে আমরা দেখেছি ব্রিটিশদের তিনটে প্রভিন্স ছিল, বেঙ্গল, ম্যাড্রাস আর হচ্ছে বম্বে। তাহলে এবার যদি আমরা প্রশ্ন করি যে রেগুলেটিং অ্যাক্ট 1773 যখন আসে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল কে করে? কন্ট্রোল কে করে? আমি বলি হু কন্ট্রোল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাহলে কি হবে? ব্রিটিশ গভর্নমেন্ট হবে। আগের দিন আমরা কি দেখছিলাম? জিও কে কারা কন্ট্রোল করে? কারা কন্ট্রোল করে? তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারা কন্ট্রোল করে? কারা কন্ট্রোল করে? কোর্ট অফ ডাইরেক্টরস। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে রেগুলেটিং অ্যাক্ট আসার আগে তোর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কন্ট্রোল কি করে? কোর্ট অফ ডাইরেক্টরস। কোর্ট অফ ডাইরেক্টরস, কোর্ট অফ ডাইরেক্টরস এর হেডকোয়ার্টার কোথায় ছিল বা কোর্ট অফ ডাইরেক্টরটা কোথায় থাকতো? ইউকে তে বা লন্ডন, ইউকে তে। ঠিক আছে, আর কোর্ট অফ ডাইরেক্টরস কতগুলো সদস্য নিয়ে কোর্ট অফ ডাইরেক্টরস ছিল? কতগুলো সদস্য নিয়ে কোর্ট অফ ডাইরেক্টর ছিল? 24 জন। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা দেখছি কি যে কোর্ট অফ ডাইরেক্টরসরা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করছে। সেই সময় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিনটে প্রেসিডেন্সি ছিল, একটা হচ্ছে বম্বে, একটা হচ্ছে বেঙ্গল, একটা হচ্ছে ম্যাড্রাস।
তাই না? তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল কে করছে? কোর্ট অফ ডাইরেক্টরস। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তিনখানা প্রভিন্স ছিল, একটা যে বম্বে, বেঙ্গল এবং হচ্ছে ম্যাড্রাস। তাহলে এই তিনটে প্রভিন্সকে কারা কন্ট্রোল করতো? আগে আমরা দেখলাম না যে জিও সারা ভারতবর্ষে ব্যবসা করছে, এবং ব্যবসার সুবিধার জন্য সে ভারতবর্ষে কতগুলো রিজিয়নে ভাগ করে দিয়েছে। সেই রিজিয়ন গুলো কন্ট্রোল কারা করছে? ম্যানেজাররা কন্ট্রোল করছে। তাহলে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে তিনটে প্রেসিডেন্সি বা রিজিয়ন ছিল, এই তিনটে প্রেসিডেন্সি বা রিজিয়নকে কন্ট্রোল কে করবে? গভর্নররা। কে করবে কন্ট্রোল? গভর্নররা, তাই তো? গভর্নররা কন্ট্রোল করবে। এবং এই বোম্বে, বেঙ্গল এবং ম্যাড্রাসে যা কিছু ঘটনা ঘটবে সেইগুলো এই গভর্নররা কাকে রিপোর্ট করবে? বোম্বে, বেঙ্গল এবং ম্যাড্রাসে যা কিছু ঘটনা ঘটবে সেই সমস্ত গভর্নররা কাকে রিপোর্ট করবে? কোর্ট অফ ডাইরেক্টরস কে রিপোর্ট করবে। অতটা আমরা আগের দিন দেখে এসেছি, ঠিক আছে? এবার আমরা বলেছিলাম যে যখন রেগুলেটিং অ্যাক্ট আসছে, তখন কি করা হচ্ছে? বেঙ্গলের যে গভর্নর ছিল তাকে প্রমোট করা হচ্ছে, এবং প্রমোট করে তার নাম কি হচ্ছে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। জেনারেল অফ বেঙ্গল, তাই না? তাহলে বেঙ্গলে কি আর গভর্নর রইলো? বেঙ্গলে কি গভর্নর রইলো? রেগুলেটিং অ্যাক্ট আসার পর রইলো না। তাকে বেঙ্গলের গভর্নরকে প্রমোট করে কি করা হচ্ছে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং আগে যে ছিল যে বম্বে, বেঙ্গল এবং ম্যাড্রাসের যে গভর্নররা ছিল তারা রিপোর্ট করতো কাকে? কোর্ট অফ ডাইরেক্টরস কে। কিন্তু এখন কি হলো? এখন বলছে বোম্বে এবং ম্যাড্রাসের গভর্নর রিপোর্ট করবে কাকে? গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে। এবং তারপর গভর্নর জেনারেল অফ বেঙ্গল কাকে রিপোর্ট করবে? কোর্ট অফ ডাইরেক্টরস কে। ঠিক আছে? যদি বলি প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে, যদি বলি প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে? যদি বলি ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, তাহলে সেটা কি হবে? ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল রবার্ট ক্লাইভ। আর শেষ গভর্নর অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে? তাহলে যখন রেগুলেটিং অ্যাক্ট 1773 আসছে, তখন ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনটে প্রভিন্স ছিল, বম্বে, ম্যাড্রাস এবং বেঙ্গল। ঠিক আছে? কি করা হচ্ছে? বেঙ্গলের যে গভর্নর ছিল তাকে প্রমোট করা হচ্ছে এবং তার নামকরণ করা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং বলা হচ্ছে বোম্বে এবং ম্যাড্রাসের গভর্নররা বেঙ্গলের গভর্নর জেনারেলকে রিপোর্ট করবে। তারপর গভর্নর জেনারেল অফ বেঙ্গল কোর্ট অফ ডাইরেক্টরস কে রিপোর্ট করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস দেখ, আগে কি ছিল? এরা তিনজনেই কোর্ট অফ ডাইরেক্টরস কে রিপোর্ট করতো। এখন বলছে না, তোমাকে রিপোর্ট করতে হবে কাকে? গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে। তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পাওয়ার বেড়ে গেল। এবং গভর্নর জেনারেল দায়িত্ব কি হলো? সমস্ত ভারতবর্ষটাকে দেখার। ঠিক আছে? আগে কি ছিল? বোম্বেতে একজন দেখছে, বেঙ্গলে একজন দেখছে এবং ম্যাড্রাসে একজন দেখছে। কিন্তু রেগুলেটিং অ্যাক্ট 1773 আসার পর কি হলো? বলছে গভর্নর জেনারেল এই তিনটে প্রভিন্সকে দেখবে, তাই না? তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পাওয়ারটা বেড়ে যাচ্ছে। তাহলে পুরো ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে টেরিটরি আছে সেটা একা গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পক্ষে দেখা কি সম্ভব? সম্ভব না। সেই জন্য তাকে সাহায্য করার জন্য, অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সাহায্য করার জন্য একটা কমিটি বা কাউন্সিল গঠন করা হচ্ছে। সেই জন্য গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সাহায্য করার জন্য কমিটি বা কাউন্সিল গঠন করা হচ্ছে, যার নাম হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল।
কি কাউন্সিল? এক্সিকিউটিভ কাউন্সিল। এবার এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার সংখ্যা হচ্ছে 4 জন। ঠিক আছে, তাহলে এতদিন রেগুলেটিং অ্যাক্ট 1773 আসার আগে আমরা দেখেছি ভারতবর্ষের 3টে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রেসিডেন্সিতে 3 জন করে গভর্নর ছিল এবং তারা 3টে প্রভিন্সকে বা প্রেসিডেন্সিকে দেখাশোনা করতো। কিন্তু রেগুলেটিং অ্যাক্ট 1773 আসার পর দেখা যাচ্ছে যে বম্বে, বেঙ্গল এবং ম্যাড্রাসকে বলা হয়েছে তুমি গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে রিপোর্ট করবে। তাহলে এবার গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সারা ভারতের যতগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি টেরিটরি আছে সব কটাকে দেখতে হচ্ছে। তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে। একা তার পক্ষে সমস্ত ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির জায়গাগুলোকে দেখা সম্ভব হচ্ছে না। সেই জন্য তাকে সাহায্য করার জন্য একটা কমিটি বা কাউন্সিল গঠন করা হচ্ছে, যার নাম হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল এবং যার মেম্বার সংখ্যা হচ্ছে 4 জন। ঠিক আছে, এতটা বোঝা গেছে? ওকে, মুক্তি দাও। বলছি গভর্নর জেনারেলটা আগে বলতে বেঙ্গলে যা বেঙ্গলের গভর্নর থাকে না, গভর্নর জেনারেল বেঙ্গলের কেই কেন বানানো হলো? সব থেকে বড় কথা আমরা কি দেখেছি 1765 এ দ্বিতীয় শাহ আলম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বেঙ্গলকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি দিচ্ছে কাকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এলাহাবাদের চুক্তি অনুসারে। এতদূর পড়ে এসেছি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মেন রেভিনিউ বা মেন যে ইনকাম, দেওয়ানি মানে কি? ট্যাক্স কালেক্ট করা। তাহলে আমি বেঙ্গলের থেকে আমি ট্যাক্স কালেক্ট করছি, তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ম্যাক্সিমাম যে রেভিনিউ বা ম্যাক্সিমাম যে টাকাটা আসছে কোথা থেকে? বেঙ্গল থেকে আসছে। তাহলে যেখান থেকে আমার ম্যাক্সিমাম রেভিনিউ বা যেখান থেকে আমার ম্যাক্সিমাম টাকাটা আসবে সেখানকার গভর্নরকেই তো আমি বড় করে তোলার চেষ্টা করব। মাদ্রাজ এবং বম্বে এখন অতটা বড় হয়নি যতটা বেঙ্গল। বেঙ্গল যা রেভিনিউ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আদায় করে দেয় ততটা রেভিনিউ বম্বে এবং মাদ্রাজ এখনো দিতে পারেনি। ঠিক আছে, সেই জন্য বেঙ্গলের যে গভর্নর ছিল তাকে প্রমোট করা হচ্ছে এবং প্রমোট করে বলা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, বুঝতে গেল? তাহলে তাহলে আমরা দেখলাম যে কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করবে। কে কন্ট্রোল করবে? কোর্ট অফ ডাইরেক্টরসরা কন্ট্রোল করবে। ঠিক আছে, এবং কোর্ট অফ ডাইরেক্টরসকে কারা রিপোর্ট করবে? গভর্নর। এরা রিপোর্ট করবে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে, তারপর গভর্নর জেনারেল অফ বেঙ্গল রিপোর্ট করবে কোর্ট অফ ডাইরেক্টরসকে। আচ্ছা, আমি যদি বলি 1773 সাল নাগাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কি কি কাজ করছে? 1773 সাল নাগাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কি কি কাজ করছে? কি কি কাজ করছে? একটা তো ব্যবসা করছে, তাহলে হচ্ছে কমার্শিয়াল। একটা যে কমার্শিয়াল পার্ট মানে সে ব্যবসা করছে, আর একটা কি? পলিটিক্যাল পার্ট, অর্থাৎ রাজনৈতিক। 1765 সালে পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার সাথে সাথে রাজনীতিতেও অংশগ্রহণ করতে শুরু করে। অর্থাৎ তাহলে যদি আমরা বলি রেগুলেটিং অ্যাক্ট 1773 যখন আসছে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কমার্শিয়ালের পাশাপাশি পলিটিক্যাল কাজে অন্তর্ভুক্ত হতে শুরু করে, তাই তো? যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলিটিক্যাল এবং কমার্শিয়াল কাজে অন্তর্ভুক্ত হতে শুরু করে তাহলে কোর্ট অফ ডাইরেক্টরসরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন কোন জায়গাগুলোকে কন্ট্রোল করবে? যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ব্যবসা সাথে সাথে রাজনীতিতে অংশগ্রহণ যদি করে তাহলে কোর্ট অফ ডাইরেক্টরসরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন কোন জায়গাতে কন্ট্রোল করার চেষ্টা করবে? কোন কোন জায়গাগুলোতে? সেম, কমার্শিয়াল এবং পলিটিক্যাল। 1773 সাল নাগাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করছে আবার রাজনীতিতে অংশগ্রহণ করছে, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কন্ট্রোল করে কে? কোর্ট অফ ডাইরেক্টরস। যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য এবং রাজনীতি করে তাহলে কোর্ট অফ ডাইরেক্টরস তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার পলিটিক্যাল এবং কমার্শিয়াল কন্ট্রোল করার চেষ্টা করবে, করবে তো?
তাহলে 1773 সাল নাগাদ বোর্ড অফ ডাইরেক্টরস কন্ট্রোল করছে কি কমার্শিয়াল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমার্শিয়াল এবং পলিটিক্যাল পারপাস কে কন্ট্রোল করার চেষ্টা করছে কোর্ট অফ ডাইরেক্টরস। তাহলে বোঝা গেল যে হু কন্ট্রোল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কারা কন্ট্রোল করছে? কোর্ট অফ ডাইরেক্টরস। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন কোন ক্ষেত্রগুলোকে কন্ট্রোল করছে? কমার্শিয়াল এবং পলিটিক্যাল ক্ষেত্রগুলোকে কন্ট্রোল করছে। ঠিক আছে, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর বোর্ড অফ ডাইরেক্টরস কে রিপোর্ট করছে কে? বোর্ড অফ ডাইরেক্টরস কে রিপোর্ট করছে কে? গভর্নর জেনারেল কি বেঙ্গল। কোর্ট অফ ডাইরেক্টরস কে রিপোর্ট করছে কে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আর প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে? ওয়ারেন হেস্টিং। আর গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সাহায্য করার জন্য কি তৈরি করা হয়েছিল? কমিটির নাম কি? এক্সিকিউটিভ কাউন্সিল। তার সদস্য সংখ্যা কত? কোর্ট অফ ডাইরেক্টরস এর সদস্য সংখ্যা কত? 24 জন। তাহলে আগের ক্লাস বা তার আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সরকার বা গভর্নমেন্ট তিনটে অর্গান নিয়ে গঠিত। করেছিলাম তো? সরকার বা গভর্নমেন্ট তিনটে অর্গান নিয়ে গঠিত। কি কি? কি কি? সরকার বা গভর্নমেন্ট তিনটে অর্গান নিয়ে গঠিত। কি কি আলোচনা করেছিলাম না? কি কি? গভর্নমেন্ট কতগুলো অর্গান নিয়ে গঠিত? কতগুলো অর্গান নিয়ে গঠিত? কি কি? তিনটে। এক্সিকিউটিভ, গভর্নমেন্ট যদি বলা হয় কতগুলো অর্গান নিয়ে গঠিত তাহলে কি হবে? লেজিসলেটিভ বা লেজিসলেচার, ঠিক আছে, তারপর হচ্ছে এক্সিকিউটিভ, বা শাসন বিভাগ, এবং হচ্ছে জুডিশিয়ারি। ঠিক আছে, এইগুলো হচ্ছে একটা সরকার বা গভর্নমেন্টের অর্গান। মানে যেরকম আমাদের শরীর অনেকগুলো অর্গান নিয়ে গঠিত, সেরকম গভর্নমেন্ট বা সরকার তিনটে অর্গান নিয়ে গঠিত। লেজিসলেটিভ বা আইন বিভাগ, এক্সিকিউটিভ বা শাসন বিভাগ, জুডিশিয়ারি বা বিচার বিভাগ। লেজিসলেটিভের কাজ হচ্ছে আইন তৈরি করা, যেরকম আমাদের পার্লামেন্ট বা বিধানসভা। ঠিক আছে, এক্সিকিউটিভের কাজ হচ্ছে সেই আইনটাকে বলবৎ করা, এবং জুডিশিয়ারির কাজ হচ্ছে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ ঠিকভাবে কাজ করছে কিনা সেটাকে দেখা। ঠিক আছে, এতদূর আমরা দেখেছি আগের ক্লাসে। তাহলে আমরা যদি রেগুলেটিং অ্যাক্ট 1773 এর ক্ষেত্রে দেখি, তাহলে এবার আমরা আলোচনা করব যে সেই সময় আইন কারা তৈরি করছিল। যদি আমরা রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে দেখি, তাহলে আমরা দেখব সেই সময় লেজিসলেটিভ বা আইন কারা তৈরি করেছিল। যেরকম ভাবে আমরা দেখি না, আমাদের ভারতে বর্তমানে দুটো সরকার আইন তৈরি করে, একটা হচ্ছে ইউনিয়ন বা সেন্ট্রাল, আর একটা হচ্ছে স্টেট। ঠিক আছে, ইউনিয়ন গভর্নমেন্ট সারা দেশের জন্য আইন তৈরি করে, আর স্টেট গভর্নমেন্ট রাজ্যের জন্য আইন তৈরি করে, তাই না? আমরা দেখি বর্তমানে। তাহলে এবার আমরা দেখব যে রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে সেই সময় আইন কারা তৈরি করছিল। দেখ, সেই সময়ও দুজন মিলে আইন তৈরি করছে। কে কে? একটা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল, এবং আর একটা হচ্ছে গভর্নর। যদি বলা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল কার জন্য আইন তৈরি করছে, তাহলে কি হবে? যদি বলা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল কার জন্য আইন তৈরি করছে, সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আইন কে তৈরি করে? পার্লামেন্ট।
আর স্টেট গভর্নমেন্টের জন্য আইন কে তৈরি করে? বিধানসভা। তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল কার জন্য আইন তৈরি করছে? সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আইন তৈরি করছে। অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল যে আইন তৈরি করবে সেটা সমস্ত ভারতে লাগু হবে, তাই তো? আর গভর্নররা কার জন্য আইন তৈরি করছে? স্টেটের জন্য আইন তৈরি করছে। বোঝা গেল? আমরা কি দেখেছি? দেখেছি না, বম্বে এবং ম্যাড্রাসে ছিল গভর্নর এবং বেঙ্গলে ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। বম্বে এবং ম্যাড্রাসের গভর্নরকে রিপোর্ট করতে হতো বেঙ্গলের গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে, এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গল রিপোর্ট করতো কোর্ট অফ ডাইরেক্টরস কে। তাহলে ভারতে সেন্ট্রাল বা ভারতের হেড যদি আমরা কাউকে বলি তাহলে সেটা কে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তাকে সাহায্য করার জন্য হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল, সে কার জন্য আইন তৈরি করবে? সে সমস্ত দেশের জন্য আইন তৈরি করবে। অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আইন তৈরি করবে। ঠিক আছে? আর কি দেখেছি? বম্বে এবং ম্যাড্রাসের প্রেসিডেন্সি বা প্রভিন্স বা রাজ্য, এটাকে কন্ট্রোল কারা করতো? গভর্নররা করতো। তাহলে গভর্নররা কার জন্য আইন তৈরি করবে? স্টেট বা প্রেসিডেন্সি বা প্রভিন্সের জন্য আইন তৈরি করবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা বলতে পারি যে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস সেন্ট্রাল লেজিসলেচার। তাহলে আমরা বলতে পারি ফার্স্ট স্টেপস টুয়ার্ড সেন্ট্রাল লেজিসলেচার। এই যে আমরা এখন দেখছি ভারতে ইউনিয়ন গভর্নমেন্ট সারা দেশের জন্য আইন তৈরি করছে, স্টেট গভর্নমেন্ট রাজ্যের জন্য আইন তৈরি করছে, যদি বলা হয় এটা সূত্রপাত কোন আইনের মাধ্যমে হয়েছিল তাহলে কি হবে? রেগুলেটিং অ্যাক্ট 1773 এর মাধ্যমে হয়েছিল। সেই জন্য এটাকে আমরা কি বলি? ফার্স্ট স্টেপ টুয়ার্ডস সেন্ট্রাল লেজিসলেচার। ফার্স্ট স্টেপ টুয়ার্ডস সেন্ট্রাল লেজিসলেচার। লেজিসলেচার মানে কি? আইনসভা। সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয় সরকার। ঠিক আছে? তাহলে এই রেগুলেটিং অ্যাক্ট 1773 হচ্ছে প্রথম ধাপ যেখানে কেন্দ্রীয় ভাবে আইন তৈরি সূত্রপাত ঘটে, যেখানে কেন্দ্রীয় ভাবে আইন তৈরি করার সূত্রপাত ঘটে। ঠিক আছে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এক্সিকিউটিভ কাউন্সিল। ঠিক আছে? তাহলে রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে আইন কারা তৈরি করবে? কাউন্সিল। কার জন্য? সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য। আর আর গভর্নররা কার জন্য আইন তৈরি করবে? স্টেটের জন্য। দেখ, এখানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট আমরা বোঝার সুবিধার ক্ষেত্রে ইউজ করেছি। সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে এখানে শুধুমাত্র বোম্বে, ম্যাড্রাস এবং বেঙ্গল প্রেসিডেন্সিকে বোঝানো হয়েছে, কারণ 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যেই 3টে প্রেসিডেন্সি বা রাজ্যই ছিল। ঠিক আছে? আর স্টেট বলতে এখানে প্রেসিডেন্সি বা প্রভিন্সকে বোঝানো হচ্ছে, বম্বে এবং ম্যাড্রাস। ঠিক আছে? তাহলে যদি আমরা এখানে একটু পরিষ্কার করে লিখি যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল কার কার জন্য আইন তৈরি করবে? বেঙ্গল, বম্বে এন্ড ম্যাড্রাস এর জন্য আইন তৈরি করবে। আর যদি বলা হয় গভর্নররা কার কার জন্য আইন তৈরি করবে? বম্বে এবং ম্যাড্রাস। বুঝা গেল? বোঝা গেল? বেঙ্গল, বম্বে এবং ম্যাড্রাস অর্থাৎ সমস্ত ভারতের জন্য আইন তৈরি করবে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল। ঠিক আছে? বম্বে এবং ম্যাড্রাস যে প্রেসিডেন্সি বা স্টেট,
তার জন্য আইন তৈরি করবে সেখানকার গভর্নররা। ঠিক আছে, তাহলে এখন যেরকম আমরা দেখতে পাই ভারতবর্ষে দুটো আইনসভা আছে, একটা হচ্ছে পার্লামেন্ট আর রাজ্য বিধানসভা। ঠিক আছে, তাহলে কি করছে, পার্লামেন্ট সমস্ত দেশের জন্য আইন তৈরি করছে আর বিধানসভা শুধুমাত্র রাজ্যের জন্য আইন তৈরি করবে। এটা যদি বলা হয় সূত্রপাত কবে থেকে হয়েছিল, এটা সূত্রপাত হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে। ঠিক আছে, সেই সময় সারা দেশের জন্য অর্থাৎ বেঙ্গল, বম্বে এবং ম্যাড্রাস এই তিনটে জায়গার জন্য আইন তৈরি করতো কে কে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল। আর যদি বলা হয় বম্বে প্রেসিডেন্সি এবং ম্যাড্রাস প্রেসিডেন্সির জন্য আইন তৈরি করতে, তাহলে কি হবে, গভর্নররা। ঠিক আছে, তাহলে রেগুলেটিং অ্যাক্ট 1773 ভারতে সেন্ট্রাল লেজিসলেচার বা কেন্দ্রীয় আইনসভার সূত্রপাত করে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যখন এই গভর্নমেন্টের অর্গানটা পড়ছিলাম তখন দেখেছিলাম যে লেজিসলেটিভ আইন তৈরি করে, এক্সিকিউটিভ সেই আইনকে বলবৎ করে, তাই তো। তাহলে এখানে বলতো এই যে গভর্নর, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এক্সিকিউটিভ কাউন্সিল, এই তিনটের মধ্যে কারা আইন তৈরি করবে এবং কারা সেই আইনকে বলবৎ করবে বলতো। আমাদের তিনটে অপশন আছে দেখেছি, একটা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, একটা হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল, আর একটা হচ্ছে গভর্নর। এই তিনটে সম্পর্কে তো আমরা পড়লাম। তাহলে এবার বল এই তিনটের মধ্যে কারা আইন তৈরি করবে এবং কারা সেই আইনটাকে বলবৎ করবে বা লাগু করবে বল। গভর্নর জেনারেল অফ বেঙ্গল আইন তৈরি করবে, আচ্ছা, তারপর বলবৎ মানে লাগু করা। হ্যাঁ, না না, তোর কথা একটু বাইরে আওয়াজে কথা যদি আমরা রেগুলেটিং অ্যাক্ট 1773 ক্ষেত্রে দেখি যে কারা আইন তৈরি করছে এবং কারা সেই আইনটাকে বলবৎ করছে, তাহলে আমরা দেখেছি না সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আইন তৈরি করছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং এক্সিকিউটিভ কাউন্সিল, এবং রাজ্য বা প্রেসিডেন্সির জন্য আইন তৈরি করছে তারা গভর্নররা। তাহলে এখানে রেগুলেটিং অ্যাক্ট 1773 তে লেজিসলেটিভ কাজ করছে না, আইন তৈরি করতে কাজ করছে তারা গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এক্সিকিউটিভ কাউন্সিল এবং গভর্নররা। তাহলে সেই এই যে এরা তিনটে ধরে যে আইন তৈরি করছে এটাকে কারা বলবৎ করবে, এটাকে এই আইন অনুসারে এরাই বলবৎ করবে, অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিল অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এক্সিকিউটিভ কাউন্সিল এবং গভর্নররা এরা যেরকম আইন তৈরি করছে এরা সেরকম ভাবে আইনটাকে আবার বলবৎ করছে। অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে এই দুটো কাজ এই তিনজন ব্যক্তিই করছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, আর এটা বুঝলাম। হ্যাঁ, না বলতে যাচ্ছি। তাহলে এটা হয়ে গেল রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে আমরা দেখলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে কন্ট্রোল করছে। রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে আমরা দেখলাম কারা আইন তৈরি করছে এবং কারা সেই আইনটাকে বলবৎ করছে। ঠিক আছে, এবার জুডিশিয়ারি বিচার বিভাগটা কি হলো, তাহলে রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে এস্টাবলিশ করা হয়, রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে এস্টাবলিশ করা হয় সুপ্রিম কোর্টে।
কিসের এস্টাবলিশ করা হচ্ছে? রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে এস্টাবলিশ করা হচ্ছে সুপ্রিম কোর্টের। কোথায়? ক্যালকাটাতে। ঠিক আছে, কবে শুরু হয়? যদি বলা হয় কবে শুরু হয়, তাহলে হচ্ছে 1774 এ। কবে শুরু হয়? 1774 এ। রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে বলা হচ্ছে আমরা একটা সুপ্রিম কোর্ট তৈরি করব, এবং সেই সুপ্রিম কোর্টটা তৈরি করা হচ্ছে 1774 এ গিয়ে। ঠিক আছে, 1774 থেকে 1862 পর্যন্ত ক্যালকাটাতে সুপ্রিম কোর্ট ছিল আর কি, এস্টাবলিশ হয়েছিল। ঠিক আছে, তাহলে রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে সুপ্রিম কোর্ট মানে ক্যালকাটায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে, এবং এই সুপ্রিম কোর্ট চলে 1774 থেকে 1862 সাল পর্যন্ত। যদি বলা হয় সুপ্রিম কোর্ট কতজন মেম্বার নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল, তাই না? সুপ্রিম কোর্ট নিশ্চয়ই একজন নিয়ে চালাতে পারবে না। যদি বলা হয় কতজন মেম্বার নিয়ে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, তাহলে 4 জন সদস্য নিয়ে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল। তার মধ্যে একজন হচ্ছে চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি, আর 3 জন হচ্ছে আদার জাজ। ঠিক আছে, তার মধ্যে আচ্ছা না, রেগুলেটিং অ্যাক্ট 1773 তে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, এই সুপ্রিম কোর্ট 1774 থেকে শুরু করে 1862 সাল পর্যন্ত চলেছিল। সুপ্রিম কোর্ট টোটাল 4 জন মেম্বার নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল। তার মধ্যে একজন হচ্ছে চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি। চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি, জাস্টিস কি আমরা বলি বিচারপতি। ঠিক আছে, তার 4 জনের মধ্যে একজন হচ্ছে চিফ জাস্টিস আর 3 জন হচ্ছে আদার জাজ। ঠিক আছে, সুপ্রিম কোর্টের সদস্য সংখ্যা হচ্ছে 3 জন, একজন হচ্ছে চিফ জাস্টিস আর 2 জন হচ্ছে আদার জাজ। চিফ জাস্টিস মানে হচ্ছে প্রধান বিচারপতি। যদি বলা হয় ক্যালকাটাতে যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল, তার প্রধান বিচারপতিকে প্রধান বিচারপতি, তাহলে হচ্ছে ফার্স্ট চিফ জাস্টিস হচ্ছে স্যার ঠিক আছে, যদি বলা হয় ক্যালকাটাতে যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল, তার প্রথম প্রধান বিচারপতিকে তারা হচ্ছে স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়, যার সদস্য সংখ্যা হচ্ছে 3, তার মধ্যে একজন চিফ জাস্টিস আর 2 জন আদার জাজ। ঠিক আছে, এর মধ্যে প্রথম চিফ জাস্টিস অফ ক্যালকাটা সুপ্রিম কোর্ট হচ্ছে স্যার এলিজা ইম্পে। কে? স্যার এলিজা ইম্পে। হ্যাঁ, স্যার এলিজা সিজে। সিজে মানে চিফ জাস্টিস। ঠিক আছে, স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, যদি বলা হয় সুপ্রিম কোর্ট কলকাতার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, কলকাতার কোথায় স্থাপন করা হয়েছিল, তাহলে কলকাতার ফোর্ট উইলিয়ামে। কলকাতার কোথায়? কলকাতার কোথায়? ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম নামকরণটা কার নাম অনুসারে করা হয়? ব্রিটিশ কিং উইলিয়াম III। ব্রিটিশ কিং উইলিয়াম III নাম অনুসারে ফোর্ট উইলিয়ামের নামকরণ করা হয়। যদি বলা হয় ফোর্ট উইলিয়াম কবে স্থাপন করা হয়, প্রথম স্থাপন হয়েছিল 1796 এ। এটা হচ্ছে প্রথম। এটাকে রিভিউড
এটাকে রিবিল্ড করা হয় 1773-এ। এটাকে রিবিল্ড করা হয় 1773-এ। রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, যার সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। তার মধ্যে একজন হচ্ছে চিফ জাস্টিস আর 2 জন হচ্ছে আদার জাজ। তার মধ্যে প্রথম চিফ জাস্টিস বা প্রথম প্রধান বিচারপতি হচ্ছে স্যার এলিজা ইম্পে। যদি বলা হয় সুপ্রিম কোর্ট কলকাতার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, তার হচ্ছে ফোর্ট উইলিয়ামে প্রতিষ্ঠিত হয়েছিল। ফোর্ট উইলিয়ামটা নামকরণ করা হয় ব্রিটিশ কিং উইলিয়াম III নাম অনুসারে। আর ফোর্ট উইলিয়াম প্রথম তৈরি করা হয় 1696-তে। এটাকে রিবিল্ড বা নতুন করে আবার তৈরি করা হয় 1773-এ। ঠিক আছে, কত সালে? 1773। আচ্ছা, যদি বলা হয় বর্তমান সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত, বর্তমান সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত, বর্তমানে সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। বর্তমানে সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। বর্তমান সুপ্রিম কোর্টের সদস্য সংখ্যা কত? 34। তার মধ্যে একজন চিফ জাস্টিস আর বাদ বাকি 33 জন আদার জাজ। ঠিক আছে, তাহলে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে আমরা কি কি দেখলাম? যে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গলকে প্রমোট করে করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং তাকে রিপোর্ট করতে হচ্ছে গভর্নর অফ ম্যাড্রাস এবং গভর্নর অফ বম্বে, তাকে রিপোর্ট করতো। দ্বিতীয় দেখলাম যে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে কেন্দ্রীয় আইনসভা বা সেন্ট্রাল লেজিসলেচারের সূত্রপাত ঘটে। সেখানে সারা ভারত বা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আইন তৈরি করতো গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল। রাজ্য বা প্রেসিডেন্সি বা প্রভিন্সের জন্য আইন তৈরি করতে হচ্ছে গভর্নররা। ঠিক আছে, এইভাবে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে প্রথম কেন্দ্রীয় আইনসভা সূত্রপাত ঘটে। এবং এইখানে আমরা আরো দেখলাম যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এক্সিকিউটিভ কাউন্সিল এবং গভর্নররা যেরকম ভাবে আইন তৈরিও করছে, সেরকম ভাবে সেই আইনটাকে বলবৎ করছে। আর কি দেখলাম? যে এই আইনের মাধ্যমে ক্যালকাটাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়, যার প্রথম প্রধান বিচারপতি হচ্ছে স্যার এলিজা ইম্পে। কলকাতার ফোর্ট উইলিয়ামে এই সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। ফোর্ট উইলিয়াম নামকরণ করা হয় ব্রিটিশ কিং উইলিয়াম III নাম অনুসারে। আর ফোর্ট উইলিয়াম প্রথম তৈরি করা হয় 1796-তে। সেটাকে নতুন ভাবে তৈরি বা রিবিল্ড করা হয় 1773-এ। ঠিক আছে, আচ্ছা। আর দুখানা পয়েন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে কি, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ডুয়েল গভর্নমেন্ট বা বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার সমাপ্ত হয়। রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে বাংলাতে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়েল গভর্নমেন্টের সমাপ্তি ঘটে। এবং আমরা যে বলেছিলাম না আগের দিন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন দিউলিয়া হয়ে গেছিল, তার মধ্যে একটা পয়েন্ট আমরা ডিসকাস করেছিলাম যে কোম্পানি যারা কর্মচারীরা ছিল তারা নিজেরা বাণিজ্য করতে শুরু করে। ঠিক আছে, দস্তকের অপব্যবহার করে নিজেরা বাণিজ্য করতে শুরু করে। সেই যে কোম্পানির যে এমপ্লয়ি তাদের যে বিজনেস সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তারা যে প্রাইভেট টেক বা নিজে যে ব্যবসা বাণিজ্য করতো সেটাকে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি রেগুলেটিং অ্যাক্ট 1773। এইগুলো হচ্ছে মেন পয়েন্ট। বুঝলাম? তাহলে কি কি দেখলাম আমরা? রেগুলেটিং অ্যাক্ট 1773-তে কি হয়েছিল? কি হয়েছিল? সুপ্রিম কোর্ট তৈরি করা হচ্ছে। তারপর হ্যাঁ, সুপ্রিম কোর্ট তৈরি করা হচ্ছে। তারপর আইন তৈরি করা হচ্ছে, সেটাকে বলবৎ করা কারা করছে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং এক্সিকিউটিভ কাউন্সিল। ঠিক আছে,
আর যদি বলা হয় কেন্দ্রীয় আইনসভা সূত্রপাত কোন আইনের মাধ্যমে ঘটে, রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে ঘটে। আচ্ছা 1773 তে এই যে ধর এক্সিকিউটিভ কাউন্সিলরা কি করছে, মানে আইন তৈরি করা করতে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিলরা মিলে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য আইন তৈরি করছে। তাহলে সেই আইনটা কিভাবে পাস হবে? তাই গভর্নর জেনারেল হচ্ছে একজন ব্যক্তি, এক্সিকিউটিভ কাউন্সিল হচ্ছে 4 জন ব্যক্তি, তাই তো? টোটাল 5খানা ভোট এখানে আছে, ঠিক আছে? তাহলে যদি আমাকে একটা আইন তৈরি করতে হয় তাহলে আমাকে 3:2 অনুপাতে আমাকে জিততে হবে। যদি সেই আইনে যদি কেউ 3 জন ভোট দেয় তাহলে সেই আইনটা পাস হবে, নাহলে হবে না, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কাছে তেমন কোনো পাওয়ার নেই, ঠিক আছে? তেমন কোনো পাওয়ার নেই, ঠিক আছে? সে একা, তাকে প্রমোট করা হলো ঠিকই, তার পদোন্নতি হলো ঠিকই, সে গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো ঠিকই, কিন্তু তার কাছে খুব বেশি পাওয়ার দেওয়া হয়নি, ঠিক আছে? এই যে রেগুলেটিং অ্যাক্ট 1773 তে কিছু যে খামতি বা কিছু যে দুর্বলতা এইগুলো ছিল, সেটাকে ঠিক করার জন্য আসছে কি পিটস ইন্ডিয়া অ্যাক্ট। সেটাকে ঠিক করার জন্য কি আসছে? পিটস ইন্ডিয়া অ্যাক্ট। কবে? 1784-তে। 1784-তে আসছে কি পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কেন এসেছিল? রেগুলেটিং অ্যাক্টস এর মধ্যে যে সমস্ত দুর্বলতা বা ডিফেক্ট গুলো ছিল সেগুলোকে ঠিক করার জন্য। কেন এসেছিল? পিটস ইন্ডিয়া অ্যাক্ট? বা যেগুলো দুর্বলতা বা ডিফেক্ট যেগুলো ছিল সেগুলোকে ঠিক করার জন্য কি আনা হয়? পিটস ইন্ডিয়া অ্যাক্ট। দেখ 1784 সালে যখন পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসে তখন সেই সময় ব্রিটিশ পিএম, তার নাম ছিল উইলিয়াম পিট, ঠিক আছে? তার নাম অনুসারে এই আইনের নামকরণ করা হয় পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে? পিটস ইন্ডিয়া অ্যাক্ট যখন 1784-তে আসে তখন সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বা ব্রিটিশ পিএম বা প্রাইম মিনিস্টার সেই সময় ছিল হচ্ছে উইলিয়াম পিট। তার নাম অনুসারে এই আইনের নামকরণ করা হয় পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে? উইলিয়াম পিট হচ্ছে, তিনি 23 বছর বয়সে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি 23 বছর বয়সে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তিনি হচ্ছেন ব্রিটেনের সব থেকে ইয়াংগেস্ট পিএম। তিনি হচ্ছেন ব্রিটেনের সব থেকে ইয়াংগেস্ট পিএম, ঠিক আছে? এবং তার নাম অনুসারেই 1784-তে যে আইন আনা হয় সেই আইনটার নাম হচ্ছে কি পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে? ঠিক আছে? এই আইনটা কেন এলো? পিটস ইন্ডিয়া কেন এসছে? কেন এসছে? অ্যাক্টের ত্রুটিগুলো ঠিক করার জন্য। আর পিটস ইন্ডিয়া অ্যাক্ট নামকরণ কেন হয়েছে? তার নাম অনুসারে, ঠিক আছে? তাহলে যদি বলি রেগুলেটিং অ্যাক্টে যখন এসেছিল সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে কন্ট্রোল করতো? কোর্ট অফ ডাইরেক্টরস। কোর্ট অফ ডাইরেক্টরস কন্ট্রোল করতো কাকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় দুটি ক্ষেত্রে তারা কাজ করছিল, একটা হচ্ছে পলিটিক্যাল, তাই তো, আর একটা হচ্ছে কি কমার্শিয়াল। একটা হচ্ছে পলিটিক্যাল, একটা হচ্ছে কমার্শিয়াল। তাহলে রেগুলেটিং অ্যাক্টে আমরা দেখেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করছে কোর্ট অফ ডাইরেক্টরস এবং তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিটিক্যাল বা রাজনৈতিক দিকটাও এবং কমার্শিয়াল বা ব্যবসার দিকটাকেও তারা কন্ট্রোল করছে। কোর্ট অফ ডাইরেক্টরস এর হেডকোয়ার্টার কোথায়? লন্ডনে, ইউকে তে। আর এর মেম্বার সংখ্যা কত?
24 জন, ঠিক আছে। কিন্তু পিটস ইন্ডে অ্যাক্টে এটা একটু চেঞ্জেস হয়ে যাচ্ছে। কি চেঞ্জেস হচ্ছে? পলিটিক্যাল যে পাওয়ারটা, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পলিটিক্যাল ক্ষমতাটা, সেটাকে কন্ট্রোল করতে শুরু করে বোর্ড অফ কন্ট্রোল। কি শুরু করে? বোর্ড অফ কন্ট্রোল। আর কোম্পানির যে কমার্শিয়াল জায়গাটা, সেটাকে কন্ট্রোল করতে শুরু করে বোর্ড অফ ডাইরেক্টরস। ঠিক আছে। তাহলে এতদিন আমরা দেখেছি যে কোর্ট অফ ডাইরেক্টরসরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিটিক্যাল এবং কমার্শিয়াল দুটো জায়গাকেই কন্ট্রোল করছে। কিন্তু পিটস ইন্ডিয়া অ্যাক্ট যখন আসছে, তখন পলিটিক্যাল যে জায়গাটা, সেটাকে কন্ট্রোল করছে বোর্ড অফ কন্ট্রোল, আর কমার্শিয়াল যে অংশটা, সেটাকে কন্ট্রোল করছে কে? কোর্ট অফ ডাইরেক্টরসরা। কোর্ট অফ ডাইরেক্টরসের সদস্য সংখ্যা কত? 24। আর যদি বলা হয় বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা কত, তাহলে হবে 6। কোর্ট অফ ডাইরেক্টরসের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে। ঠিক সেম ভাবে বোর্ড অফ কন্ট্রোলের হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? লন্ডনে, লন্ডন ইউকেতে। ঠিক আছে। অর্থাৎ পিটস ইন্ডিয়া অ্যাক্ট যখন আসছে, তখন কোম্পানির যে পলিটিক্যাল এবং কমার্শিয়াল পাওয়ার ছিল, সেটাকে কোর্ট অফ ডাইরেক্টরসের কাছে কাছে একা না রেখে এটাকে স্প্লিট করে দেওয়া হচ্ছে। পলিটিক্যালটা দেওয়া হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলকে, এবং কমার্শিয়ালটা দেওয়া হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টরসকে। ঠিক আছে। হয়েছে লেখা? কি সমস্যা হয়েছে? লিখে দিস। তাহলে একটু আগে আমরা দেখছিলাম যে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়েছিল ঠিকই, কিন্তু তার কাছে এমন কোনো পাওয়ার ছিল না। ঠিক আছে। সেই জন্য পিটস ইন্ডিয়া অ্যাক্টে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কি দেওয়া হয়? ভিটো পাওয়ার দেওয়া হয়। কি দেওয়া হয়? ভিটো পাওয়ার দেওয়া হয়। এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সাহায্য করছে কে? গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সাহায্য করতো কারা? এক্সিকিউটিভ কাউন্সিল। এবং এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার সংখ্যা কত ছিল? 4 জন। এখানে কি করা হচ্ছে? এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার সংখ্যা 4 থেকে কমিয়ে 3 করে দেওয়া হচ্ছে। এখানে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার সংখ্যা 4 থেকে কমিয়ে 3 করে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে এই 3 জনের মধ্যে একজন হবে কমান্ডার ইন চিফ। এই কমান্ডার ইন চিফকে ব্রিটিশ ক্রাউন আর্মি ইন ইন্ডিয়ার একজন সদস্য। ঠিক আছে। কমান্ডার ইন চিফকে ব্রিটিশ ক্রাউন আর্মি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে ব্রিটিশ ক্রাউন আর্মি যে সদস্য আছে, তার মধ্যে একজন হচ্ছে কি কমান্ডার ইন চিফ হবে। ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নর রেগুলেটিং অ্যাক্টে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কাছে সেরকম কোনো পাওয়ার ছিল না। অর্থাৎ সেই সময় আমরা দেখেছি গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে এক্সিকিউটিভ কাউন্সিলের সাথে একটা সম্পর্ক মেনে চলতে হতো, তার নিজের কোনো স্বাধীন কোনো কিছু ক্ষমতা ছিল না। সেই জন্য কি করছে? এক্সিকিউটিভ কাউন্সিলের পাওয়ারটাকে কমিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে?
এক্সিকিউটিভ কাউন্সিলের যে মেম্বার ছিল সেটা 4 থেকে কমিয়ে 3 করে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে 3 জনের মধ্যে একজন হবে কে কমান্ডার ইন চিফ, অর্থাৎ ব্রিটিশ ক্রাউন আর্মি যারা ভারতে আছে তাদের একজন সদস্য। আর সব থেকে বড় কথা কি, গভর্নর অফ জেনারেল অফ বেঙ্গলকে ভিটো পাওয়ার দেওয়া হচ্ছে, অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল চাইলে এক্সিকিউটিভ কাউন্সিলের ভোটটাকে চেঞ্জ করতে পারে। ভিটো মানে কি, নিজের পক্ষে কোনো কিছু আনা। ভিটো মানে কি, নিজের পক্ষে কোনো কিছু আনা, অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল চাইলে এক্সিকিউটিভ কাউন্সিলের কোনো ভোটকে সে চেঞ্জ করে দিতে পারে। অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিল বললো আমি এই বিলে সহমত দিচ্ছি না, গভর্নর জেনারেল অফ বেঙ্গল চাইলে সেটাকে সহমত জ্ঞাপন করতে পারে, তার কোন পাওয়ারের মাধ্যমে, ভিটো পাওয়ারের মাধ্যমে। ঠিক আছে। আর একটা হচ্ছে কি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 আসার আগে ভারতের যে প্রেসিডেন্সি ছিল, ভারতের যে এলাকা ছিল অর্থাৎ বেঙ্গল, বম্বে এবং ম্যাড্রাস, এই যে 3টে এলাকা ছিল, এটাকে বলা হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি টেরিটোরিয়াল পজিশন। কি বলা হতো? টেরিটোরিয়াল। টিউটোরিয়াল মানে পড়ানো, টিউটোরিয়াল মানে পড়ানো, আর টেরিটোরিয়াল মানে আমার এলাকা। টেরিটোরিয়াল মানে টিউটোরিয়াল আর টেরিটোরিয়াল এর ডিফারেন্স। টিউটোরিয়াল মানে শেখানো বা পড়ানো, আর টেরিটোরি মানে হচ্ছে আমার এলাকা। অর্থাৎ পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এর আসার আগে ভারতবর্ষে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত জায়গা আছে সেটাকে বলা হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি টেরিটোরিয়াল পজিশন। টেরিটোরিয়াল পজিশন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির টেরিটোরিয়াল পজিশন। কিন্তু যখন পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসছে তখন এটাকে বলা হচ্ছে ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া। কি বলা হচ্ছে? ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এর আগে ভারতবর্ষে যে সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির জায়গা ছিল সেগুলোকে বলা হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি টেরিটোরিয়াল পজিশন। অর্থাৎ ভারতে যে সমস্ত জায়গায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে ক্ষমতায়, বেঙ্গল, বম্বে, ম্যাড্রাস, সেটাকে বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টেরিটোরিয়াল পজিশন। কিন্তু পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 আসার পরে এই নামটা চেঞ্জ হয়ে কি হচ্ছে, ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া। অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ গভর্নমেন্ট আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ক্ষমতা নিজের হাতে তুলে নিচ্ছে। এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি, ব্রিটিশ গভর্নমেন্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ক্ষমতা আস্তে আস্তে নিজের হাতে তুলে নিচ্ছে। ঠিক আছে। তাহলে পিটস ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল কেন? রেগুলেটিং অ্যাক্টের মধ্যে যে ত্রুটি বা ডিফেক্ট গুলো ছিল সেটাকে দূর করার জন্য, সেটাকে ঠিক করার জন্য 1784 সালে আনা হয় কি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্টের নামকরণ কেন করা হয়েছিল? যে সেই সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের নাম অনুসারে এই আইনের নাম করা হয় পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এবং উইলিয়াম পিট হচ্ছে ব্রিটেনের সব থেকে ইয়াংগেস্ট প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। ঠিক আছে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসার আগে আমরা দেখেছি কোম্পানিকে কন্ট্রোল করতে হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টরস। কোম্পানির পলিটিক্যাল এবং কোম্পানির কমার্শিয়াল এই দুটো ক্ষেত্রেই কন্ট্রোল করতে হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টরসরা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির পলিটিক্যাল পার্টটাকে কন্ট্রোল করছে বোর্ড অফ কন্ট্রোল, এবং কোম্পানির কমার্শিয়াল বা ব্যবসায়িক পার্টটাকে কন্ট্রোল করছে কে, কোর্ট অফ ডাইরেক্টরসরা। বোর্ড অফ কন্ট্রোলের হেডকোয়ার্টার ছিল লন্ডনে, তার সদস্য সংখ্যা হচ্ছে কত, 6, তাই তো?
এছাড়া আবার কি দেখলাম আমরা, যে এখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের বেঙ্গলকে ভিটো পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে, এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে যারা সাহায্য করতো অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিল, তার সদস্য সংখ্যা কমিয়ে 4 থেকে 3 করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আর কি দেখলাম, যে এতদিন পর্যন্ত ভারতবর্ষে যে সমস্ত জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিগ্রহণ করেছিল, সেই সমস্ত জায়গাগুলোকে বলা হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি টেরিটোরিয়াল পজিশন। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে আস্তে আস্তে ক্ষমতাটা যেহেতু নিজের হাতে তুলে নিচ্ছে, সেই জন্য এই নামকরণটাকে পরিবর্তন করে করা হচ্ছে ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, এইগুলো হচ্ছে মোটামুটি পিটস ইন্ডিয়া 1884 এর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। ওকে, কোনো সমস্যা আছে? ক্লিয়ার তো? এরপরে কোন আইন ছিল? চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট কত? চার্টার অ্যাক্ট চার্টার অ্যাক্ট 1793। চার্টার শব্দের অর্থ কি? সনদ আইন। সনদ মানে কি? সনদ মানে কি? চার্টার শব্দের অর্থ তোরা বলছিস সনদ আইন, তাহলে সনদ মানে কি? সনদ মানে কি? কি সনদ মানে? শুভ কি? চার্টার মানে সনদ, সনদ মানে কি? মানে হচ্ছে অনুমতি। কি মানে? চার্টার মানে কি? অনুমতি বা সনদ। দেখ, ব্রিটিশ গভর্নমেন্ট আমরা দেখেছিলাম পিটস ইন্ডিয়া অ্যাক্টে, যে ব্রিটিশ গভর্নমেন্ট আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতাটা নিজের হাতে তুলে নিচ্ছে, তাই তো? তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে কারা শাসন করছে? ব্রিটিশ শাসন করতে ভারতে। তাহলে এই যে চার্টার বা সনদ বা অনুমতি, এর মানে হচ্ছে আমার হয়ে কেউ শাসন করছে। ঠিক আছে, অর্থাৎ এখানে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি দিচ্ছে? অনুমতি দিচ্ছে যে তোমরা ভারতে শাসন করো। ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চার্টার বা অনুমতি দিচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে গিয়ে শাসন করুক। অর্থাৎ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশদের হয়ে যে শাসন করছে, তার যে অনুমতি পত্র, সেটাকে আমরা কি বলছি? চার্টার বলছি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখব যে এই চার্টার অ্যাক্ট 1793 অনুসারে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার 20 বছরের জন্য বৃদ্ধি করে। আমরা দেখব বৃদ্ধি করে। আমরা দেখব চার্টার অ্যাক্ট 1793 অনুসারে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার বা সনদ বা অনুমতি, মানে ভারতে শাসন করার অনুমতি 20 বছরের জন্য বৃদ্ধি করে। বা আরো যদি আমাকে আরেকটু স্পষ্ট করে বলতে হয়, যে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য করার অধিকার 20 বছরের জন্য বৃদ্ধি করে। আমরা কি বলতে পারি? ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য করার অধিকার বা ট্রেড মনোপলি 20 বছরের জন্য বৃদ্ধি করে, বলতে পারি আমরা, তাই না? তাহলে চার্টার অ্যাক্ট 1773 তে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্রেড মনোপলি বা একচেটিয়া বাণিজ্য করার অধিকার
কত বছরের জন্য বৃদ্ধি করছে? 20 বছরের জন্য বৃদ্ধি করছে। কোন আইন অনুসারে? চার্টার অ্যাক্ট 1793 অনুসারে। ঠিক আছে, এটা হলো হয়ে গেল একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি, আমরা দেখেছি যে ভারতে অর্থাৎ বেঙ্গল, বোম্বে এবং ম্যাড্রাসে কারা শাসন করছে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর এবং কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফ, ঠিক আছে। এতদিন পর্যন্ত মানে এই আইন আসার আগে পর্যন্ত গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর এবং কমান্ডার ইন চিফ এরা এগুলোকে নিয়োগ করা হতো ভারতবর্ষেরই কোন একটা কোম্পানির মানুষদেরকে নিয়ে। আমরা ভারতবর্ষে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে গুরুত্বপূর্ণ পদগুলো আছে তার মধ্যে মেন 3টে পদ হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর এবং কমান্ডার ইন চিফ। এই যে গুরুত্বপূর্ণ 3টে পদ ভারতে, সেইগুলোতে আগে নিয়োগ হতো ভারতবর্ষেই কোন একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন একটা কর্মচারীকে দিয়ে। কিন্তু চার্টার অ্যাক্ট 1793 তে বলা হচ্ছে এই 3টে পদে যদি তোমাকে নিয়োগ করতে হয় তাহলে রয়্যাল বা ক্রাউন এর অনুমতি লাগবে। যদি এই 3টে পদে নিয়োগ করতে হয় তাহলে তোমাকে রয়্যাল বা ক্রাউনের অনুমতি লাগবে। কারণ এরা তিনজনই তো এই পুরো ভারতবর্ষটাকে কন্ট্রোল করছে। এরা তিনজনই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করছে। যদি এদের নিয়োগটা ব্রিটিশ গভর্নমেন্ট নিজের হাতে নিতে পারে তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ার অনেকটা কমে যাবে, তাই না? সেই জন্য ভারতবর্ষে যে গুরুত্বপূর্ণ 3টে পদ অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর এবং কমান্ডার ইন চিফ, এই যে গুরুত্বপূর্ণ 3টে পদ সেটাও ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে নিজের হাতে নিয়ে নিল। অর্থাৎ আস্তে আস্তে আমরা দেখছি যে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রথমে রেগুলেট করা শুরু করে। পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে আরো কিছুটা ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আসে। 1793 তে আমরা আবার দেখছি আরো কিছু ক্ষমতা, অর্থাৎ যে ভারতবর্ষের যে 3টে পদাধিকারী ব্যক্তি তার নিয়োগের ক্ষমতাটাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে চলে আসে। ঠিক আছে, তাহলে অর্থাৎ এভাবে আমরা দেখছি যে আস্তে আস্তে একটা ছোট্ট ছোট্ট স্টেপ করে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলতে শুরু করে। ঠিক আছে, এই হচ্ছে চার্টার অ্যাক্ট 1793। ওকে, এরপর কি ছিল? এরপরে কি ছিল? এবারে কোন আইন ছিল? চার্টার অ্যাক্ট কত বছরের জন্য বৃদ্ধি করেছে? তাহলে 1793 সাথে যদি আমি 20 যোগ করি তাহলে কত হয়? 13। তাহলে নেক্সট আইন কবে আসে? 1813। কবে আসে? (1813) দেখ, আমরা দেখেছিলাম না যে চার্টার অ্যাক্ট 1793, তারপরে 1813, 1833, 1853, দেখ প্রত্যেকটা ডিফারেন্স কত? 20 করে। প্রত্যেকটা ডিফারেন্স কত? 20 করে, তাই না? প্রত্যেকটা ডিফারেন্স 20 করে। অর্থাৎ কি, যে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একচেটিয়া বাণিজ্য করার অধিকার বা ট্রেড মনোপলি 20 বছরের জন্য বৃদ্ধি করছে। অর্থাৎ তারা একবারে দিচ্ছে না, তারা তাদের অনুমতি পত্রটা 20 বছরের জন্য এক্সটেন্ড করছে। যখন 20 বছর শেষ হচ্ছে তখন আবার নতুন একটা চার্টার অ্যাক্ট আসছে। যখন 20 বছর শেষ হচ্ছে তখন আবার নতুন একটা চার্টার অ্যাক্ট আসছে। তাহলে এই সূত্রপাত কবে ঘটেছিল? 1793 তে। এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য করার অধিকার বা ট্রেড মনোপলি 20 বছরের জন্য বৃদ্ধি করা হয়। তাহলে 20 বছর কবে শেষ হচ্ছে? 1813 তে। তাহলে নেক্সট চার্টার কবে আসবে? 1813 তে। বোঝা গেল?
তাহলে এখানেও কি হয়, বদল দেবে তো, ঠিক আছে, যেহেতু আজকে লাইনে ডিস্টার্ব আছে না, টাইম নেই লাইন ডিস্টার্ব, যে লাইনে কাজ হচ্ছে, ঠিক আছে। বাড়ি স্টেশনের পাশে নাকি যেতে হয় বাইকে? ও ব্যাস, আর নো টেনশন। গাড়ি দেখে নিয়েছি লাস্ট এগুলো কোনো ব্যাপার নেই। ও ঠিক আছে, ও সমস্যা নেই। অসুবিধা হলে স্যারের ফোন করবো। হ্যাঁ আবার কি, ঠিক আছে। স্যারকে বলি স্যার এটা চলছে, এটা চালিয়ে দিন তো। ঠিক আছে, তাহলে আমরা যে দেখেছিলাম যে 1793 ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য করার অধিকার কত বছরের জন্য বৃদ্ধি করা হয়? 20 বছরের জন্য বৃদ্ধি করা হয়। তাহলে সেটা শেষ হচ্ছে 1813-তে এসে, তখন আবার একটা অনুমতির প্রয়োজন হচ্ছে, বা তাদেরকে যে একটা যে চুক্তি হয়েছিল সেটা শেষ হওয়ার পথে, এটাকে আবার রিনিউ করতে হবে। সেটার জন্য 1813 খ্রিস্টাব্দে আসছে চার্টার অ্যাক্ট 1813, এবং এখানেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার 20 বছরের জন্য বৃদ্ধি করা হয়। এখানেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার বা একচেটিয়া বাণিজ্য করার অধিকার বা ট্রেড মনোপলি 20 বছরের জন্য বৃদ্ধি করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, মনোপলি মানে কি রে? একচেটিয়া বাণিজ্য করার অধিকার, ট্রেড মনোপলি, ঠিক আছে। তাহলে চার্টার অ্যাক্ট 1813 অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য করার অধিকার বা ট্রেড মনোপলি আরো 20 বছরের জন্য বৃদ্ধি করা হলো। কিন্তু এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক বিজনেস করছিল। স্যার আর 20 বছরের জন্য বৃদ্ধি করা মানে 20 বছর তো ছিল আর 1793 থেকে 20 বছর বৃদ্ধি করা হলো, 1813 হলো। তাহলে 1813 চুক্তি শেষ হয়ে গেল, তখন 1813-তে নতুন আইন আসলো যার নাম চার্টার অ্যাক্ট 1813। এখানে আরো 20 বছরের জন্য বৃদ্ধি করা হচ্ছে, 20 বছরই আছে, মানে 20 বছর করে এক্সটেন্ড করছে, ঠিক আছে। কিন্তু দেখ, একটা কোম্পানি অনেক ধরনের বিজনেস করতে পারে, কিন্তু এখানে তাদের ট্রেড মনোপলি অনেকটাই সমাপ্ত করে দেওয়া হচ্ছে। এখানে চার্টার অ্যাক্ট 1813-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি অনেকটাই সমাপ্ত করে দেওয়া হচ্ছে দুটো জায়গা বাদ দিয়ে। কি কি? একটা হচ্ছে টি ট্রেড, একটা হচ্ছে টি মানে চা, টি ট্রেড, আর একটা হচ্ছে কি ট্রেড উইথ চাইনা। এই বাণিজ্যটা বন্ধ করা হবে। ট্রেড উইথ বলছি, ঠিক আছে। একটা হচ্ছে টি ট্রেড আর একটা হচ্ছে ট্রেড উইথ চায়না, অর্থাৎ চা ব্যবসা এবং চায়নার সাথে ব্যবসা, এই দুটো ক্ষেত্র বাদ দিয়ে বাদ বাকিতে যত জায়গায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করত সেখান থেকে তাদের বাণিজ্য করার একচেটিয়া অধিকার বা ট্রেড মনোপলি সমাপ্ত করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। টি ট্রেড এবং ট্রেড উইথ চায়না এই দুটো জায়গা বাদ দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য করার অধিকার বা ট্রেড মনোপলি সমাপ্ত করে দেওয়া হচ্ছে চার্টার অ্যাক্ট 1813 অনুসারে, ঠিক আছে। ফ্রি ট্রেড বা চা ব্যবসা, ট্রেড উইথ চায়না, তাহলে চায়নার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ব্যবসা করতো? চায়নার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আফিমের ব্যবসা করত। কি ব্যবসা করত? আফিমের ব্যবসা করত। চায়নার সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিসের ব্যবসা করত? আফিমের ব্যবসা করত। আফিম কি আমরা ইংলিশে কি বলি? ওপিয়াম, ঠিক আছে। আফিমকে আমরা ইংলিশে কি বলি? ওপিয়াম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা যে দেখেছিলাম যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে লন্ডনে তৈরি করা হয়, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্টকে বলেছিল আমি তোমাকে বার্ষিক 4 লক্ষ পাউন্ড দেবো
এবং তা সেই 4 লক্ষ পাউন্ডের বদলে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারত এবং ইস্ট এশিয়ান কান্ট্রি গুলোতে একচেটিয়া বাণিজ্য করার অধিকার বা ট্রেড মনোপলি দিয়েছিল। আমরা তো বলেছিলাম সেই যে ট্রেড মনোপলি যেটা 1600 সালে হয়েছিল, সেটা চার্টার অ্যাক্ট 1813 অনুসারে সেই ট্রেড মনোপলিকে দুটি ক্ষেত্র ছাড়া বাদ বাকি সব জায়গাতে ট্রেড মনোপলিটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। দুটি ক্ষেত্র ছাড়া বাদ বাকি সব জায়গাতে ট্রেড মনোপলি বন্ধ করে দেওয়া হচ্ছে। দুটি ক্ষেত্র কোন কোন? একটা হচ্ছে চা ব্যবসা বা টি ট্রেড, আর একটা হচ্ছে চাইনার সাথে ব্যবসা বা ট্রেড উইথ চাইনা। চাইনার সাথে কি ব্যবসা করতো তারা আফিমের ব্যবসা করতো। আফিমকে ইংলিশে কি বলে? ওপিয়াম বলে। ঠিক আছে, তাহলে হট করে কি এমন ঘটলো যার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি শেষ হয়ে গেল? কি ঘটলো, কি মনে হয়? হট করে এতদিন যেটা 1600 সালে তৈরি হয়েছিল, যেটা প্রায় 200 বছর ধরে চলছে, তাহলে এমন কি ঘটনা ঘটছে যার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলিটাকে সমাপ্ত করে দেওয়া হচ্ছে দুটি ক্ষেত্র বাদ দিয়ে? সেগুলো কি কি এবং কেন, কি মনে হয়, কি মনে হচ্ছে? তারা হয়তো অরাজকতা শুরু করছিল। অরাজকতা শুরু করছিল। ব্যবসা করার নামে অরাজকতা শুরু করছে। আর আর কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? কিছু তো মনে হচ্ছে। কেন মনে প্রশ্নটা আসছে না? 200 বছর ধরে একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে, তাহলে এটা কেন মাঝখানে, হ্যাঁ হ্যাঁ তাহলে মাঝখানে এসে কেন বন্ধ করে দিল? কি এমন ঘটলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেড মনোপলি বন্ধ করে দিতে হলো ব্রিটিশ গভর্নমেন্টকে? কি ঘটলো? টাকা পয়সার জন্য। কারণ যেটা এটা প্রথম থেকে শুরু হয়েছিল, যে থেকে একটা শুরু হয় ট্রেড মনোপলি 4 লাখ পাউন্ড থেকে দিয়ে আসতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে কোথায়? কোথায় প্রতিষ্ঠা হয়েছে? ব্রিটেনে প্রতিষ্ঠা হয়েছে। ব্রিটেনটা অনেকটা এরকম দেখতে, জাস্ট একটা কল্পনা করার জন্য। এই উপরের পার্টটাকে বলছে স্কটল্যান্ড, এখানটা হচ্ছে ইংল্যান্ড, এখানটা হচ্ছে ওয়েলস, আর এরকম জায়গা এখানে হচ্ছে আয়ারল্যান্ড, আর এখানটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডটা ইংল্যান্ডের পার্ট নয়, নর্দার্ন আয়ারল্যান্ড ইংল্যান্ডের পার্ট। ঠিক আছে, এই কটা জিনিস নিয়ে গ্রেট ব্রিটেন গঠিত। ঠিক আছে, এখানে হচ্ছে ইংল্যান্ড বা ইউকে, এবং এইরকম জায়গাতে কি আছে? ইউরোপিয়ান কান্ট্রি আছে বা ইউরোপিয়ান নেশন বা ইউরোপীয় মহাদেশ আছে। মেন যে ইয়েটা, তাকে ইউরোপ মহাদেশ থেকে ইউকে কে বিচ্ছিন্ন করেছে একটা চ্যানেল। নাম কি? এখানটা সমুদ্র আছে, এরকম জায়গা সমুদ্র আছে। ইউরোপ মহাদেশ থেকে ইউকে কে বিচ্ছিন্ন করেছে ইংলিশ চ্যানেল। আমরা ইংলিশ চ্যানেলের নাম শুনেছি যে এই অমুক বাঙালি ব্যক্তি ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার করেছে, শুনেছি কি নাম? ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার করে নাম শুনেছি? শুনিস? ইংলিশ চ্যানেল হচ্ছে ইউরোপ মহাদেশকে ইউকে কে বিচ্ছিন্ন করছে, মানে ইউরোপ মহাদেশ থেকে ইউকে কে বিচ্ছিন্ন করছে কে? ইংলিশ চ্যানেল। যেরকম ভাবে পক প্রণালী ও মান্নার প্রণালী শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করছে, পক প্রণালী ও মান্নার প্রণালী শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করছে, ঠিক সেরকম ভাবে ইউরোপীয় মহাদেশ থেকে ইউকে কে বিচ্ছিন্ন করছে কে? ইংলিশ চ্যানেল। কে বিচ্ছিন্ন করছে? ইংলিশ চ্যানেল। সেই সময় অর্থাৎ এই মোটামুটি 1813 সাল নাগাদ, সেই সময় ইউরোপে একটা নেতার উদ্ভব করছে। সেই সময় ইউরোপে একজন নেতার আবির্ভাব ঘটছে, যার নাম হচ্ছে নেপোলিয়ন। যার নাম কি?
যার নাম হচ্ছে নেপোলিয়ান। নাম শুনেছি আমার নিশ্চয়ই, নেপোলিয়ান বোনাপার্ট। অর্থাৎ 1813 সাল নাগাদ ইউরোপে একটা নতুন নেতার আবির্ভাব ঘটছে, যার নাম হচ্ছে কি নেপোলিয়ান বোনাপার্ট। যেহেতু ইউকে বা ব্রিটেন মূল ইউরোপীয় মহাদেশ থেকে বিচ্ছিন্ন, কার মাধ্যমে? ইংলিশ চ্যানেলের মাধ্যমে। সুতরাং সেটাকে সরাসরি আক্রমণ করা সম্ভব না, আমাকে নদী, আমাকে নৌকা বা জাহাজে করে গিয়ে সেখানে আক্রমণ করতে হবে। সেই জন্য নেপোলিয়ন কি করছে, সমস্ত ইউরোপ মহাদেশটাকে আগে দখল করে নিচ্ছে, এবং তার লক্ষ্য হচ্ছে কি ব্রিটেনকে ক্যাপচার করা বা ইউকে কে ক্যাপচার করা। আমরা জানি 1700 শতাব্দী নাগাদ, আমরা জানি 1700 শতাব্দী নাগাদ ইউরোপে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। আমরা জানি 1700 শতাব্দী নাগাদ বা 1700 সাল নাগাদ ইউরোপে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সূত্রপাত করছে, আমরা পড়েছি। তাহলে ইউরোপের সমস্ত দেশে কলকারখানা স্থাপিত হচ্ছে, অনেক পণ্য উৎপাদন হচ্ছে। সেই পণ্যগুলোকে উৎপাদন করলে হবে না, সেই পণ্যগুলোকে তো বিক্রিও করতে হবে। বিক্রির জন্য কি জায়গা দরকার, মার্কেট দরকার, তাই না? তখন ইউরোপ থেকে যে সমস্ত পণ্য উৎপন্ন হচ্ছে বা ইউকে থেকে যে সমস্ত পণ্য উৎপন্ন হচ্ছে, সেইগুলো ইউকে থেকে ভারতে আসছে, ইউকে থেকে ইউরোপের বিভিন্ন মহাদেশে যাচ্ছে। ঠিক আছে, এভাবে ইউকে প্রচুর পরিমাণে গ্রোথ করছে। এবার নেপোলিয়ন বোনাপার্ট দেখছে যদি আমাকে ইউকেটাকে কবজা করতে হয়, তাহলে তাকে একটা ইকোনমিক আঘাত দিতে হবে। নেপোলিয়ন বোনাপার্ট দেখছে যদি আমাকে ইউকে কবজা করতে হয়, তাহলে ইউকে কে একটা ইকোনমিক আঘাত দিতে হবে। ঠিক আছে, সেই জন্য নেপোলিয়ন বোনাপার্ট বলছে ইউরোপের কোন দেশে, ইউরোপের কোন দেশে ব্রিটেনের তৈরি পণ্য বিক্রি করা যাবে না। সেই জন্য নেপোলিয়ন বোনাপার্ট বলছে ইউরোপের কোন দেশে ইউকে বা ব্রিটেনের কোনো পণ্য বিক্রি করা যাবে না। যেরকম ভাবে বর্তমানে দেখি ট্রাম্প বলছে ভারতের পণ্য যদি আমেরিকাতে বিক্রি হয় তাহলে তার উপর 50% ট্যাক্স লাগবে বলছে, আমরা শুনছি। ঠিক সেরকম ভাবে নেপোলিয়ন বলছে ইউরোপের কোন জায়গায় ইউকের বা ব্রিটেনের কোন পণ্য বিক্রি করা যাবে না। নেপোলিয়ন এটা ঘোষণা করে দিচ্ছে, দিচ্ছে। তাহলে ইউকে তো অনেক কোম্পানি আছে, তারা অনেক কলকারখানা তৈরি করেছে, তারা অনেক কিছু পণ্য উৎপাদন করছে। যদি ইউরোপের পুরো মার্কেটটা বন্ধ হয়ে যায়, তাহলে সেই পণ্যগুলো কোথায় বিক্রি করবে, কোথায় করবে? কোনো অপশন নেই। কারণ ভারতে শুধুমাত্র বাণিজ্য করার অধিকার একমাত্র কার আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অন্য কোনো ইউরোপীয় কোম্পানি ভারতে আসতে পারবে না। ঠিক আছে, এবার তাদের যে প্রোডাকশন হচ্ছে, তারা যদি সেটাকে বিক্রি করতে না পারে তাহলে লস হবে। কোম্পানির লস হওয়া মানে গভর্নমেন্টের লস হওয়া, ট্যাক্স পাবে না। যদি গভর্নমেন্ট লস হয় তাহলে গভর্নমেন্ট ফল্ট করবে, ইউকে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য ইউকের গভর্নমেন্ট ইউরোপের বিভিন্ন কোম্পানিকে বলছে ঠিক আছে, তোমার তো ইউরোপের জন্য তোমার বন্ধ শুধুমাত্র ব্যবসা, তোমরা এবার সবাই মিলে ভারতে গিয়ে ব্যবসা করো, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি শেষ করে দিচ্ছি। বোঝা গেল? সেই কারণের জন্য যাতে ইউরোপের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া ইউরোপের অন্যান্য কোম্পানিগুলো ভারতে এসে বিজনেস করতে পারে, তাদের প্রোডাক্টটাকে বিক্রি করতে পারে, সেই জন্য 1813 চার্টার অ্যাক্ট এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলিটাকে শেষ করে দেওয়া হচ্ছে, শুধুমাত্র দুখানা ক্ষেত্র বাদ দিয়ে। চায়না। বোঝা গেল যে কেন 1600 সালে যেটা শুরু হয়েছিল, কেন সেটা 1813 এসে শেষ হলো। বোঝা গেল? কোনো সমস্যা? বুঝলাম তাহলে। নেপোলিয়ান, নেপোলিয়ানের পুরো নাম কি? নেপোলিয়ান বোনাপার্ট। হয়েছে? হ্যাঁ, বুঝলাম।
এর আর মেইন দুটো পয়েন্ট, সেটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলে যে বার্ষিক 1,00,000 টাকা, ব্রিটিশ গভর্নমেন্ট এই আইন অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলে বার্ষিক 1,00,000 টাকা শিক্ষার খাতে খরচ করতে হবে। ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলে বার্ষিক 1,00,000 টাকা বম্বে, ম্যাড্রাস এবং বেঙ্গলে যেখানে তারা ক্ষমতা অর্জন করেছে সেই সমস্ত জায়গায় শিক্ষার খাতে খরচ করতে হবে। চার্টার অ্যাক্ট 1813 অনুসারে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলছে যে বার্ষিক 1,00,000 টাকা বেঙ্গল, বোম্বে এবং ম্যাড্রাসে সেখানকার মানুষদের শিক্ষার উন্নতির জন্য খরচ করতে হবে। ঠিক আছে। আর একটা পয়েন্ট, এই অ্যাক্টের মাধ্যমে অর্থাৎ চার্টার অ্যাক্ট 1813 অনুসারে ভারতে খ্রিস্টান মিশনারিদের ধর্ম প্রচারের জন্য আসার অনুমতি দেওয়া হয়। চার্টার অ্যাক্ট 1813 অনুসারে খ্রিস্টান মিশনারিদের ভারতে এসে ধর্ম প্রচার করার পারমিশন বা অনুমতি দেওয়া হয়। চার্টার অ্যাক্ট 1813 এর মাধ্যমে আমরা তিনটে মেন ইম্পর্টেন্ট জিনিস দেখলাম, যে 1600 সাল থেকে চলে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেড মনোপলি এই আইনের মাধ্যমে অনেকাংশে সমাপ্ত করে দেওয়া হয় দুখানা ক্ষেত্র বাদ দিয়ে। আর কি দেখলাম, যে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলছে যে বেঙ্গল, বম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সিতে সেখানকার মানুষদের শিক্ষার উন্নতির জন্য 1,00,000 টাকা খরচ করতে হবে। ঠিক আছে। আর একটা পয়েন্ট কি দেখলাম, যে এই আইন অনুসারে খ্রিস্টান মিশনারিদের ভারতে এসে ধর্ম প্রচার করার ক্ষেত্রে অনুমতি দেওয়া হচ্ছে। তাহলে যদি বলা হয় খ্রিস্টান ধর্মের প্রচারের জন্য যে মিশনারি আসবে বা ধর্ম প্রচারকরা আসবে, তাদের অনুমতি কোন অ্যাক্টের মাধ্যমে দেওয়া হচ্ছে? চার্টার অ্যাক্ট 1813 অনুসারে। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার অগ্রগতির জন্য বার্ষিক 1,00,000 টাকা খরচের কথা কোন আইনে বলা হয়েছিল? চার্টার অ্যাক্ট 1813 অনুসারে। ঠিক আছে। যদি বলা হয় চার্টার অ্যাক্ট 1813 পরে কোন আইন এসেছিল? চার্টার অ্যাক্ট 1813 পরে কোন আইন এসেছিল? 1833। এটা আমরা নেক্সট ক্লাসে করবো। ঠিক আছে। না এখন শেষ হয়নি। আজকে কি আজ কত তারিখ? আজকে কি ডে? 25 জানুয়ারি। 25 জানুয়ারি। আজকে কি ডে? আজকে কি ডে? আজকে কি রে? কি রে বল? 25 জানুয়ারি। আজকে কি রে? ন্যাশনাল কি ডে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কর। ন্যাশনাল আমাদের জন্য আইন কারা তৈরি করে? আমাদের জন্য আইন কারা তৈরি করে? পার্লামেন্ট, বিধানসভা। পার্লামেন্টে যে সমস্ত নেতারা যায় তারা কাদের ভোটের মাধ্যমে যায়? সাধারণ মানুষের যারা ভোট দিচ্ছে তাদের মাধ্যমে যাচ্ছে।
তাহলে সাধারণ মানুষদের যারা ভোট দেয় তাদেরকে কি বলা হয়? যারা ভোট দেয় তাদেরকে আমরা কি বলি? ভোটার। তাহলে আজকে কি ডে? ন্যাশনাল ভোটার্স ডে। আজকে কি ডে? ন্যাশনাল ভোটার্স ডে। আজকে কি ডে? ন্যাশনাল ভোটার্স ডে। তাহলে 25 জানুয়ারিকেই কেন ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করা হয়? 25 জানুয়ারিকেই কেন ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করা হচ্ছে? কেন? ভোট, এই যে ইলেকশন যে প্রসেস, এই ইলেকশন প্রসেস কে কন্ট্রোল করে? ইলেকশন ভোট, আমরা যে ভোট দিচ্ছি, ইভিএমে ভোট দিই, বাড়িতে একটা স্লিপ আসে, এই সমস্ত জিনিস, একটা যে ইলেকশন হবে সেই সমস্ত ইলেকশনটাকে কন্ট্রোল কে করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কে কন্ট্রোল করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমরা যে ভোট দিচ্ছি তার যে পুরো প্রসেস, এই প্রসেসটাকে কন্ট্রোল করছে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা বা এস্টাবলিশড হয় 25শে জানুয়ারি কত সালে? 1950। 25শে জানুয়ারি 1950 সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করা হচ্ছে। এটাকেই পালন করার জন্য 25শে জানুয়ারি কে আমরা অ্যাজ এ ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করছি। ঠিক আছে? যদি বলা হয় এই বছরের থিম কি, যদি বলা হয় এই বছরের থিম কি, দেখ প্রত্যেকটা ঘটনা ঘটে, তোরা সবে যা স্টার্ট করেছিস, হয়তো আইডিয়া নাও থাকতে পারে, প্রতিটা যে ঘটনা ঘটে তার একটা থিম থাকে। হ্যাঁ, থিম মানে কারণ না, থিম মানে এটা কি মানে বিষয়, হ্যাঁ সেটা বলতে পারিস, বিষয় একটা থিম বা একটা কি নিয়ে আমরা এই বছরে পালন করতে চলেছি, একটা থিম থাকে। ঠিক আছে, এবছরের থিম কি? এবছরের থিম মাই ইন্ডিয়া মাই ভোট। এবছরের থিম কি? মাই ইন্ডিয়া মাই ভোট। এবছরের থিম মাই ইন্ডিয়া মাই ভোট। হ্যাঁ এই তো দুর্গাপুজোর থিমের মতো। ঠিক আছে, আর যদি বলা হয় ট্যাগলাইন কি, যেরকম একটা ট্যাগলাইন ধর ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে, যদি বলা হয় ইন্ডিয়ান রেলওয়ে ট্যাগলাইন কি? লাইফ লাইন অফ দ্য নেশন। যদি বলা হয় ইন্ডিয়ান রেলওয়ের ট্যাগলাইন কি? লাইফ লাইন অফ দ্য নেশন। ঠিক সেরকম ভাবে ন্যাশনাল ভোটার্স ডে এর থিম হচ্ছে মাই ইন্ডিয়া মাই ভোট, এবং এর ট্যাগলাইন হচ্ছে সিটিজেন at the heart of Indian democracy। ঠিক আছে, তাহলে আজকে 25শে জানুয়ারি, আজকে আমরা পালন করি ন্যাশনাল ভোটার্স ডে। আজকে 25শে জানুয়ারি, আজকে আমরা পালন করি ন্যাশনাল ভোটার্স ডে, কারণ এই দিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কারণ এই দিনে 1950 সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল। 2025 সালে ন্যাশনাল ভোটার্স ডে থিম মাই ইন্ডিয়া মাই ভোট, এবং এর ট্যাগলাইন
সিটিজেন অ্যাট দ্য হার্ট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। সিটিজেন অ্যাট দ্য হার্ট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। আচ্ছা, এই যে ডে ডেট, আজকে কি ডে হিসেবে পালন করা হচ্ছে, তার থিম, এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, প্রত্যেক বছর থিম চেঞ্জ হবে। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে আজকে 25শে জানুয়ারি, কালকে কি? 26 জানুয়ারি রিপাবলিক ডে, কালকে থেকে সংবিধান চালু হয়েছে। এতটা তো লেখা হয়েছে তো, সিটিজেন অ্যাট দ্য হার্ট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। কালকে কি? কালকে, আজকে তো 25 জানুয়ারি, আজকে কি ডে? ন্যাশনাল ভোটার্স ডে। কালকে কি? 26 অফ জানুয়ারি। কালকে কি ডে? কালকে হচ্ছে রিপাবলিক ডে। রিপাবলিক ডে, কালকে কি ডে? রিপাবলিক ডে। 26শে জানুয়ারিটাকে আমরা কেন পালন করি? রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবসটাকে আমরা 26শে জানুয়ারি কেন পালন করি, অন্য কোনো দিন নয় কেন? কারণ 1950 সালে, কারণ 26 অফ jan 1950-তে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা এফেক্ট বা লাগু বা কার্যকর হয়। কারণ এই দিনটাকে, এই দিন 26শে জানুয়ারি 1950-এ আমাদের সংবিধান এফেক্ট বা লাগু বা কার্যকর করা হয়। সেই জন্য 26শে জানুয়ারি কে আমরা এজ এ রিপাবলিক ডে হিসেবে পালন করছি। তাহলে অনেক দেশের সংবিধান আছে, এটা কোনো না কোনো দিন লাগু হয়েছে, সেটাকে রিপাবলিক ডে কেন বলে না? মানে রিপাবলিক কথাটা কেন লিখছি? রিপাবলিক না লিখে আমরা কনস্টিটিউশন ডে হিসেবে কেন লিখছি? 26শে নভেম্বর রিপাবলিক ডে কেন লিখছি, অন্য কিছু কেন লিখছি না? দেখ, যদি হেড অফ দ্য নেশন, হিসেবে যদি আমরা বিচার করি, তাহলে ভারতের হেড অফ দ্য নেশন কে? প্রেসিডেন্ট। ভারতের হেড অফ দ্য প্রেসিডেন্ট। যদি আমরা গভর্নমেন্টকে হেড অফ দ্য নেশন হিসেবে ভাগ করি, তাহলে দুখানা দেখতে পাওয়া যায়, দুখানা গভর্নমেন্ট আমরা দেখতে পাই। একটা হচ্ছে ক্রাউন বা মোনার্ক, আর একটা হচ্ছে রিপাবলিক। ঠিক আছে, যদি হেড অফ দ্য নেশন অনুসারে আমরা গভর্নমেন্টকে ভাগ করি, তাহলে দুটি ভাগ দেখতে পাই, একটা হচ্ছে মোনার্ক আর একটা হচ্ছে রিপাবলিক। যেখানে হেড অফ দ্য নেশন বংশ পরম্পরায় হয়, অর্থাৎ সেখানে কিং বা মোনার্ক, MONARCHY, ঠিক আছে, যেখানে হেড অফ দ্য নেশনে কোন যে আছে সে বংশ পরম্পরা হচ্ছে রাজা বা রানী, তখন সেই গভর্নমেন্ট সিস্টেমটাকে বলবো মোনার্ক। আর যেখানে হেড অফ দ্য নেশন জনগণ কর্তৃক ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভাবে নির্বাচিত হয়, যেখানে হেড অফ দ্য নেশন জনগণ কর্তৃক ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভাবে নির্বাচিত হয়, তখন সেটাকে কি বলবো? রিপাবলিক। তাহলে আমাদের দেশের প্রেসিডেন্ট এটা তো জনগণের কর্তৃক নির্বাচিত হয়ে আসছে। ঠিক আছে, সুতরাং সেই জন্য আমরা ভারতকে কি বলছি? রিপাবলিক কান্ট্রি। ঠিক আছে, যেহেতু আমাদের সংবিধান লাগু হয় 26শে জানুয়ারি, সেই জন্য, এবং 26শে জানুয়ারির থেকেই
26 জানুয়ারি আগে কি ছিল? আমাদের ভারতের যে হেড অফ দ্য নেশন ছিল সে ছিল ব্রিটিশ ক্রাউন। যখন আমাদের সংবিধান লাগু হওয়ার আগে অব্দি ভারতের যে হেড অফ দ্য নেশন ছিল সে হচ্ছে ব্রিটিশ ক্রাউন। যখন সংবিধান লাগু হয় তখন আমাদের হেড অফ দ্য নেশন কি হলো? প্রেসিডেন্ট। আর প্রেসিডেন্ট জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে আসছে। সেই জন্য আমরা বলতে পারি যে 26 জানুয়ারি 1950-তে ভারতের সংবিধান লাগু হচ্ছে এবং তার সাথে সাথে ভারত মোনার্কি থেকে ছেড়ে রিপাবলিকে আসছে। কারণ ভারতের যে হেড অফ দ্য নেশন সে জনগণ কর্তৃক নির্বাচিত। ঠিক আছে, সেই জন্য এই দিনটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করছি। ঠিক আছে, বুঝা গেল? তাহলে আজকে কি রে? আজকে ন্যাশনাল ভোটার্স ডে। এই সুপ্রিম কোর্ট ওটা 4 করে নিস তো, সুপ্রিম কোর্টের মেম্বারটা 4 করে নিস। হ্যাঁ, সুপ্রিম কোর্টের যে মেম্বারটা আছে না, এখানে 4 কর, এখানে 2 এর জায়গায় 3 কর। ঠিক আছে, সুপ্রিম কোর্টে যে মেম্বারটা আছে সেটা 4 কর আর 2 এর জায়গায় 3 কর। তাহলে আজকে হচ্ছে 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে। ন্যাশনাল ভোটার্স ডে থিম কি? মাই ইন্ডিয়া মাই ভোট। ঠিক আছে, আর কালকে 26 জানুয়ারি আমরা পালন করি অ্যাজ এ রিপাবলিক ডে হিসেবে। ঠিক আছে, কেন পালন করি? কারণ এই দিনকে আমাদের সংবিধান লাগু হয় এবং এই দিনকে আমাদের যে হেড অফ দ্য নেশন ছিল সে মোনার্কি থেকে সে জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে আসছে। সেই জন্য সেই দিনটাকে আমরা কি হিসেবে অ্যাজ এ রিপাবলিক ডে হিসেবে পালন করছি।